চলো আজকে আমরা রক্তকণিকা বা এই যে ডাব্লিউবিসি গত ক্লাসে আমরা জানছিলাম, আমরা ডাব্লিউবিসির কিছু কাজ সম্পর্কে জানবো। হ্যাঁ, ফাংশন ফাংশন মানে কাজ। হ্যাঁ, এই যে ফাংশন বা কাজ, কাজ বলতে কোনো একটা জিনিস কাজ জানতে কেন হবে? কারণ একটা জিনিস আমরা পড়ছি, কিন্তু সেই জিনিসটা কি করে এটা যদি আমি না জানি তাহলে হইল। একটা জিনিস কি করে আমার বডিতে এটা কেন আছে, এটা যদি আমি না জানি তাহলে আমার পড়াশোনা কোনো কাজে আসবে? দেখো, এর কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস। কি? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে বা জীবাণু ভক্ষণ করেও লিখতে পারো। ঠিক আছে, কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। আচ্ছা, এই ফ্যাগোসাইটোসিস মেনলি করে কারা? ফ্যাগোসাইটোসিস করে কিন্তু নিউট্রোফিল আর মনোসাইট, এই দুইজন। হ্যাঁ, এবং দেখো আর কি আছে? অ্যান্টিবডি, তাই না? যারা সম্ভবত এই যে লিম্ফোসাইট, অ্যান্টিবডি তৈরির মাধ্যমে, তাই না, মাধ্যমে জীবাণু ধ্বংস করে। তাই তো, এটাই তো কাজ, তাই না? হেপারিন কি করে? এই যে হেপারিন, চলো এই হেপারিন, তাই না? দেখো প্রত্যেকটা কাজগুলো কি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে টাইপগুলো আছে এরা প্রত্যেকে কি করে, তাই না? হেপারিন রক্ত নালীর ভিতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। কার ভিতরে? রক্ত নালীর ভিতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, আমাদের হিস্টামিন কি করে? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তাই না রে? সব তো আলটিমেটলি সেম কথাই হচ্ছে, ডাব্লিউবিসির কাজ এই ধরনেরই কাজ। হ্যাঁ, এই যে ইউসিনোফিল কি করে? অ্যালার্জির অ্যান্টিবডি ধ্বংস করে। আচ্ছা, অ্যান্টিবডি শুধু ধ্বংস করে, আর কিছু করে না, আরও একটা কাজ করে, সেটা হচ্ছে কৃমির লার্ভা শরীরে প্রবেশ করা। কৃমির লার্ভা ধ্বংস করে। আসলে দেখো, সব কিছু এদের কাজ হচ্ছে বাহিরের জিনিস ধ্বংস করা। হ্যাঁ, বাইরে থেকে আমার বডিতে যাই আসবে তাদেরকে এরা ধ্বংস করে ফেলবে। এই হচ্ছে কথা। এবার আমরা এই প্ল্যাটিলেট সম্পর্কে
কিছুটা জানবো। চলো, এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি, এই ক্লাসে আমরা আর আলোচনা করব না, ঠিক আছে? আমরা একটু প্ল্যাটিলেট নিয়ে আলোচনা করতে চাই। এই প্ল্যাটিলেট যেখান থেকে সৃষ্টি হয় সেই কোষটার নাম হচ্ছে মেগা ক্যারিওসাইট। হ্যাঁ, নাম হচ্ছে মেগা ক্যারিওসাইট। হ্যাঁ, মেগা ক্যারিওসাইট থেকে আমাদের প্ল্যাটিলেট উৎপন্ন হয়। হ্যাঁ, এবং এরা প্রতি ml ব্লাডে, ঠিক আছে, প্রতি কিউবিক সেন্টিমিটার ব্লাডে 1.5 লক্ষ থেকে 1.5 থেকে 4 লাখ, ঠিক আছে, এই পরিমাণ অণুচক্রিকা থাকতে পারে আমাদের বডিতে। এবং এরা 5 থেকে 9 দিন বাঁচে। এরা বাঁচে 5 থেকে 9 দিন। হ্যাঁ, এবং এর ব্যাসটা যদি মনে রাখো তাহলে মনে রাখতে পারো, সেটা হচ্ছে কত, 7 থেকে 11, সরি 1 থেকে 4 মাইক্রোমিটার, 1 থেকে 4 মাইক্রোমিটার। হ্যাঁ, আমরা একটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে ডাব্লিউবিসির হায়াত আছে, হ্যাঁ, এই ডাব্লিউবিসির কিন্তু সামগ্রিক একটা বেঁচে থাকার ইয়ে, সেটা হচ্ছে 2 থেকে 15 দিন পর্যন্ত ডাব্লিউবিসিগুলো কিন্তু বাঁচে। এটা আমি বলতে ভুলে গেছিলাম, তাই বলে নিলাম। দেখো, আচ্ছা, এরা 5 থেকে 9 দিন বাঁচে। অণুচক্রিকা সম্পর্কে এর থেকে বেশি কিছু জানতে হবে না। এবার আমরা অণুচক্রিকার কিছু কাজ জানব। অণুচক্রিকার কাজ বা ফাংশন, যেটাকে আমরা বলছি কাজ বা ফাংশন। হ্যাঁ, আচ্ছা, চলো, ফাংশনটা কি? প্রথম কথা হচ্ছে অস্থায়ী প্ল্যাটিলেট প্লাক। অস্থায়ী প্ল্যাটিলেট প্লাগ ফর্মেশন করে। অস্থায়ী প্ল্যাটিলেট প্লাগ ফর্মেশন মানে কি? ধরো আমার বডিতে এখানে কেটে গেছে, এখান থেকে ব্লিডিং হচ্ছে, আমার বডি কি সারাদিন রক্ত ছেড়ে চলে যেতেই থাকবে? যদি যেতেই থাকে তাহলে তো আমি বাঁচবো না, তাই না? তাহলে আমাকে কি করতে হবে? এটা এখানে বন্ধ করতে হবে। এই কারণে অস্থায়ী প্ল্যাটিলেট প্লাগ, অর্থাৎ রক্ত জমাট বাঁধাচ্ছে এখানে কিছু সময়ের জন্য, কিছু প্লাগ ফর্মেশন করতেছে যাতে রক্ত বের হয়ে না যায়, রক্তটা বন্ধ হয়। এখন রক্ত জমাট বাঁধার জন্য ক্লটিং ফ্যাক্টর, কি ক্লটিং ফ্যাক্টর বলতে একটা বিষয় আছে, ক্লটিং ফ্যাক্টর তৈরি করে। ক্লটিং ফ্যাক্টর কি? এই ক্লটিং ফ্যাক্টরগুলো হচ্ছে রক্ত জমাট বাঁধার ক্লটিং ফ্যাক্টর, রক্ত জমাট বাঁধার ক্লটিং ফ্যাক্টর তৈরি করে। আচ্ছা, এরা সেরোটোনিন রিলিজ করে। সেরোটোনিন কি রিলিজ করে? সেরোটোনিন। আচ্ছা, এরা সেরোটোনিন রিলিজ করে। সেরোটোনিন জিনিসটা কি? হ্যাঁ, আচ্ছা, সেরোটোনিন জিনিসটা কি? দেখো, সেরোটোনিন হচ্ছে আমার বডিতে এখানে কেটে গেছে, তাহলে আমার এর আশেপাশে যে ব্লাড ভেসেলসগুলো আছে, এই ব্লাড ভেসেলস, সাপোজ এটা একটা রক্তনালী, হ্যাঁ, এখানে কোনো কারণে কেটে গেছে, তখন ব্লাডগুলো এদিক দিয়ে আসছে এবং এদিক দিয়ে কিছু পরিমাণ ব্লাড বের হয়ে যাচ্ছে, বাকিগুলো এদিকে চলে যাচ্ছে। আচ্ছা, এখন যখন আমার এদিক দিয়ে ব্লাডগুলো বের হয়ে চলে যাচ্ছে, তখন আমার এই অঞ্চলে ব্লাড সাপ্লাই বেশি দেওয়া উচিত, রক্ত সাপ্লাই বেশি দেওয়া উচিত নাকি কম?
অবশ্যই কম, কারণ যদি বেশি বেশি দিই তাহলে বেশি বেশি বের হয়ে যাবে, তাই তো? তাহলে অবশ্যই এদিকে ব্লাড সাপ্লাই কমে যাবে। যদি কমাইতে হয় তাহলে এই ভেসেলগুলোকে আমাদের ন্যারো করে দিতে হবে, সংকোচন করতে হবে। এই সেরোটোনিন কি করে? সেরোটোনিন এই ব্লাড ভেসেলগুলো বা ধমনী, আর্টারি, শিরা যাই বলো, সেটাকে এরকম কনস্ট্রিকশন করে। হ্যাঁ, ধরো এই লুমেনটা এখানে ছিল, এবার এর লুমেনটা এরকম চিকন করে ফেললো। ব্লাড ভেসেল লুমেনটা চিকন হয়ে গেল, তাহলে ব্লাড কম যাবে, বাইরেও কম যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে কথা। তাহলে সেরোটোনিন রিলিজ করছে কে? সেরোটোনিন রিলিজ করছে এই প্লাটেলেট। তো প্লাটেলেট সম্পর্কে আমাদের থেকে বেশি কিছু জানতে হবে না। হ্যাঁ, এখন এখান থেকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে রক্ত জমাট বাঁধে কিভাবে। হ্যাঁ, আমাদের মোটামুটি রক্ত নিয়ে আলোচনা অনেকখানি এগিয়েছি আমরা। এবার রক্ত জমাট বাঁধার কিছু ফ্যাক্টর আছে। রক্ত জমাট, এই যে রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর হচ্ছে 13টি। কতটি? 13টি। এবং এর মধ্যে 4টা হলো মেজর, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে 4টা বেশি। সেটার নাম হচ্ছে ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন। আচ্ছা, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, আর কি জানেছিল? আচ্ছা, থ্রম্বোপ্লাস্টিন। বেশ, কি লিখছে এটা? থ্রম্বোপ্লাস্টিন। আচ্ছা, থ্রম্বোপ্লাস্টিন, আরেকটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন। ঠিক আছে, এটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন। তো এই 4টা হচ্ছে মেজর, এই 4টা লাগবেই, আচ্ছা, এবার কি হয় দেখো, প্রথমে কি হচ্ছে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায়? প্রথমে কি হচ্ছে? প্রথমে আমাদের ব্লাড ভেসেল ছিঁড়ে গেল, আমাদের কোনো টিস্যু ইনজুরি হলো। টিস্যু ইনজুরি হলে কি হবে বলো? টিস্যু ইনজুরি হলে থ্রম্বোসাইট বলতে একটা কথা আছে। থ্রম্বোসাইট জিনিসটা কি? প্লাটেলেটের আরেকটা নাম থ্রম্বোসাইট, প্লাটেলেটের আরেকটা নামই তো থ্রম্বোসাইট, তাই না? আচ্ছা, টিস্যু ইনজুরি, আচ্ছা, টিস্যু ইনজুরি। হ্যাঁ, তুমি ইনজুরি লিখলেও হবে, তুমি মনে করো না যে ইনজুরি লিখলে ভাই বাংলা ইংরেজি মিশাল করছে, সমস্যা নাই। টিস্যু ইনজুরি হবে মানে কি? এখানে কেটে যাবে, ছিঁড়ে যাবে, ফেটে যাবে, যা কিছু হবে। ঠিক আছে, ফলে বাতাস ও অন্যান্য সহায়ক উপাদান, আচ্ছা, টিস্যু ইনজুরির ফলে কি হবে? টিস্যু ইনজুরির ফলে এখানে থ্রম্বোসাইট বলতে একটা কথা আছে, থ্রম্বোসাইট। হ্যাঁ, এভাবে লিখলেও হবে। ঠিক আছে, তুমি জাস্ট বোঝাতে পারলেই হলো তুমি কি বলতে চাচ্ছ। টিস্যু ইনজুরি হবে বলে কি হবে? থ্রম্বোসাইট বাতাস ও অন্যান্য সহায়ক উপাদানের কাছে ভেঙে যাবে। থ্রম্বোসাইট মানে হচ্ছে প্ল্যাটেলেট,
এর মানে হচ্ছে অণুচক্রিকা, ঠিক আছে। থ্রোম্বোসাইট, প্লাটিলেট, অণুচক্রিকা একই কথা। এটা ভেঙে যাবে, গেলে কি হবে? থ্রোম্বোপ্লাস্টিন তৈরি হবে। কি তৈরি হবে? থ্রোম্বোপ্লাস্টিন। হ্যাঁ, থ্রোম্বোপ্লাস্টিন তৈরি হবে, ঠিক আছে। এই থ্রোম্বোপ্লাস্টিন কি করবে এবার? থ্রোম্বোপ্লাস্টিন প্রোথ্রম্বিনকে, এটা ছিল আমাদের প্রথম ধাপের বিক্রিয়া। হ্যাঁ, কি ছিল? প্রথম ধাপের বিক্রিয়া। এখানে কি হবে? থ্রোম্বোপ্লাস্টিন উৎপন্ন হলো কোত্থেকে? এই থ্রোম্বোসাইট বা হচ্ছে প্লাটিলেট বা অণুচক্রিকা থেকে উৎপন্ন হলো। এখানে রক্তের যে জলীয় অংশ ছিল না, প্লাজমা, সেখানে কি আছে? প্রোথ্রম্বিন আছে। প্রোথ্রম্বিন। একটা কথা মনে রাখবা যে কোনো একটা শব্দের শুরুতে প্রো অথবা শেষে জেন, শুরুতে প্রিফিক্স হিসাবে প্রো এবং সাফিক্স হিসেবে যদি শেষে জেন শব্দটা থাকে তাহলে তারা নিষ্ক্রিয়। তাহলে এরা কি? এটা হচ্ছে নিষ্ক্রিয়, ঠিক আছে। এটা হচ্ছে নিষ্ক্রিয়। তাহলে নিষ্ক্রিয় প্রোথ্রম্বিন এই থ্রোম্বোপ্লাস্টিনের উপস্থিতিতে, কার উপস্থিতিতে? থ্রোম্বোপ্লাস্টিন। হ্যাঁ, থ্রোম্বোপ্লাস্টিনের উপস্থিতিতে কি হবে? থ্রোম্বিনে কনভার্ট হবে। থ্রোম্বিন, প্রোথ্রম্বিন, প্রোটা বাদ দিল, সে অ্যাক্টিভ হয়ে গেল, ঠিক আছে। সে সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এখানে আরও একটা কাজ করে, সেটা হচ্ছে ক্যালসিয়াম আয়নও এখানে হেল্প করে, ঠিক আছে। এখানে ক্যালসিয়াম আয়নও হেল্প করে। থ্রোম্বোপ্লাস্টিন থেকে হয়ে গেল কি? প্রোথ্রম্বিনটা থ্রোম্বিনে কনভার্ট হয়ে গেল। এইবার থ্রোম্বিনটা, এটা কিন্তু দ্বিতীয় ধাপ গেল, ঠিক আছে। এটা দ্বিতীয় ধাপ। আচ্ছা, এইবার তৃতীয় ধাপ আসো। আচ্ছা, তৃতীয় ধাপে আমরা কি করব? এখানে ফাইব্রিনোজেন, কে? ফাইব্রিনোজেন। দেখো, আমি বলছিলাম শুরুতে প্রো আর শেষে জেন, এটা থাকলে এরা কি হবে? এরা হবে নিষ্ক্রিয়। এরা নিষ্ক্রিয়, তাই না? এই যে ফাইব্রিনোজেনটা এইবার সক্রিয় ফাইব্রিন মনোমারে কনভার্ট হবে। ফাইব্রিন মনোমারে কনভার্ট হবে। আচ্ছা, ফাইব্রিন মনোমার তোমাদেরকে একটু বলি। ফাইব্রিন মনোমার যেটা, সেটা অনেকটা এই যে এরকম সুতার মতো। হ্যাঁ, ফাইব্রিন মনোমারগুলো সূত্রাকার, সুতার মতো দেখতে। ফাইব্রিন মনোমার দেখতে অনেকটা সূত্রাকার বা সুতার মতো। আচ্ছা, ফাইব্রিন মনোমার, এইবার ফাইব্রিন মনোমারগুলো কি করবে? ফাইব্রিন পলিমার তৈরি করবে, ঠিক আছে। ফাইব্রিন পলিমার তৈরি করবে। চলো, ফাইব্রিন পলিমার তৈরি করবে। এই ফাইব্রিন পলিমার কেমন হবে? ধরো মনোমরটা এরকম, ঠিক আছে। যখন এখানে ফাইব্রিন পলিমার হবে তখন অনেকগুলো আসবে একসাথে, এক একজন এক একভাবে গিয়ে এরকম ছড়িয়ে থাকবে, ঠিক আছে। ফাইব্রিন পলিমার হবে এবং ফাইব্রিন পলিমার হবে এবং এর সাথে যেটা হবে রক্তকণিকা আবদ্ধকরণ হবে। দেখো, এখান থেকে আমরা এইভাবে দেখাচ্ছি, রক্তকণিকা আবদ্ধকরণ। আচ্ছা, এই যে রক্তকণিকা আবদ্ধকরণ মানে কি? এই যে আরবিসিগুলো এভাবে এসে এর সাথে আটকে যাবে, ঠিক আছে। এখানে মাছের মতো, মাছ যেমন জালে গেঁথে যায় এরকমভাবে গেঁথে যাবে এই রক্তকণিকাগুলো, এই ফাইব্রিন পলিমারে গেঁথে যাবে, ঠিক আছে। তখন কি হবে? তঞ্চনপিণ্ড তৈরি হবে। তখন কি হবে? একটা তঞ্চনপিণ্ড তৈরি হবে।
ঠিক আছে, একটা কথা মনে রাখবা, তোমার বইয়ে এই যে ছকটা আমি দেখালাম, এই ছকটা কিন্তু এমনভাবে এমন দিকে তীর চিহ্নগুলো দেয়া, হ্যাঁ আমি নিজেও বুঝি না ওই চিত্রটা কেমন, ঠিক আছে, ওই চিত্র করার দরকার নেই, তুমি এইটাই লিখে দিয়ে আসবা, হ্যাঁ এটাই লিখে দিবা। এবং এইখানে কিন্তু থ্রম্বিন কাজ করে, হ্যাঁ এই যে থ্রম্বিন, এটা লিখে দিবা। তাহলে থ্রম্বিন কাজ করছে। আচ্ছা চলো, তাহলে রক্ত জমাট বাঁধানোর জন্য মোট ফ্যাক্টর কয়টা? 3টা। এর মধ্যে 4টা হচ্ছে প্রধান, 4টি হলো প্রধান। সে 4টা কি? ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন আর একটা ক্যালসিয়াম। এবং এটাকে মনে রাখার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে ফুল পরে টুপ করে, হ্যাঁ ফুলতে ফাইব্রিনোজেন, পরেতে প্রোথ্রম্বিন, টুপতে থ্রম্বোপ্লাস্টিন, করেতে ক্যালসিয়াম। আচ্ছা, প্রথম ধাপে কী হবে? টিস্যু ইঞ্জুরি হবে এবং সেখানে থ্রম্বোসাইট বাতাসের সংস্পর্শে আসবে। আসলে কী হবে? বাতাস এবং অন্যান্য সহায়ক উপাদানের সাহায্যে আসবে এবং সেটা কী হবে? থ্রম্বোপ্লাস্টিনে কনভার্ট হবে। থ্রম্বোপ্লাস্টিন কী করবে? দ্বিতীয় ধাপে প্রোথ্রম্বিনকে থ্রম্বিন এবং প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে কনভার্ট করবে। এখানে হেল্প করবে কি? এই থ্রম্বোপ্লাস্টিনটা এখানে হেল্প করবে এবং আমাদের প্লাজমার ভিতরে যে ক্যালসিয়াম আয়নগুলো আছে সেগুলো হেল্প করবে। আচ্ছা, তৃতীয় ধাপে কী করবে? ফাইব্রিনোজেনটা ফাইব্রিন মনোমারে কনভার্ট হবে, এখানে হেল্প করবে এই থ্রম্বিন, এখানে হেল্প করবে ফাইব্রিন মনোমার কনভার্ট। ফাইব্রিন মনোমারটা দেখতে একটা সূত্রাকার। এই ফাইব্রিন মনোমার যখন পলিমার গঠন করবে তখন তারা জালকের মতো একজনের আরেকজনের সাথে পেঁচিয়ে যাবে। এই জালকের মধ্যে কি হবে? তখন রক্তকণিকা এসে আবদ্ধকরণ মানে আটকে যাবে, সেটাকে আমরা বলবো তঞ্চনপিণ্ড। এই যে তঞ্চনপিণ্ড গঠিত হলো, এটাই হচ্ছে আমাদের রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া। আচ্ছা থাক, আজকে আর পড়াশোনা না করি।